সবাইকে স্বাগত জানাই আমাদের এই মডেল কোশ্চেন অ্যান্সার পার্ট 2। অলরেডি আমরা পার্ট 1 পাবলিশ করেছি। তো তাতে আমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি বায়োলজিক্যাল সায়েন্সের যে পরীক্ষা হতে চলেছে তার মডেল কোশ্চেন হিসাবে আমরা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তার আজকে দেখো 2 নম্বর ক্লাসে আমরা মূলত যে সমস্ত ইম্পর্টেন্স কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো তার উত্তর সমেত তুলে ধরার চেষ্টা করব। কোশ্চেন নম্বর দেখো এখানে 10, নিচের কোনটি একটি কোষ প্রাচীর বিহীন ব্যাকটেরিয়া? অপশান এ মাইকোপ্লাজমা, অপশান বি স্পাইরোকিটি, অপশান সি বেসিলাস, অপশান ডি স্ট্রেপ্টোকোকাস। তো আমরা যদি দেখি যে মাইকোপ্লাজমা এমন একটি অর্গানিজমস যার ক্ষেত্রে কিন্তু সেল ওয়াল তৈরি হয় না। তো সেক্ষেত্রে আর মাইকোপ্লাজমা এটা যদিও আমরা ইউব্যাকটেরিয়া বলতে পারবো না, তো সেক্ষেত্রে মাইকোপ্লাজমা এখানে হয়ে যাবে সঠিক উত্তর, কারণ মাইকোপ্লাজমার ক্ষেত্রে আমরা কোনোভাবেই কোষ প্রাচীর দেখতে পাই না। আর বাকি তোমরা জানো যে স্ট্রেপ্টোকোকাস বা বেসিলাস এগুলো বা স্পাইরোকিটি এগুলো মানে প্রকৃত ব্যাকটেরিয়ার আন্ডারের মধ্যে পড়ে, এবং এখানে আমরা সেল ওয়াল দেখতে পাই। এবং এই সেল ওয়ালের যদি কম্পোনেন্ট তোমাদেরকে জিজ্ঞাসা করে সেটা হবে পেপটাইডো গ্লাইকেন। ঠিক আছে, পেপটাইডো গ্লাইকেন নিয়ে গঠিত হবে, কিন্তু মাইকোপ্লাজমার ক্ষেত্রে কোনোভাবেই সেল ওয়াল আমরা দেখতে পাই না। কোশ্চেন নাম্বার 11, সঠিক জোটটি নির্বাচন করো। তো দেখো এখানে ফুলকা পচন যেটা তোমাদের রয়েছে, ঠিক আছে, স্পেরো লিগনিয়া, পাখনা পচন ব্রাঙ্কিওমাইসিস, মাছের ক্ষত সিউডোমোনাস এবং ড্রপসি এরোমোনাস পাংটাটা। তো এখানে আমাদেরকে যদি সঠিক নির্বাচন করতে হয় অপশানটা, তাহলে আমরা দেখতে পাই যে ড্রপসির ক্ষেত্রে এরোমোনাস পাংটাটা এটা ড্রপসি বা উদরি যেটা ডিজিজ ক্রিয়েট করে থাকে। তো এই জন্য এখানে সঠিক জোড় হিসাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, ড্রপসি এরোমোনাস পাংটাটা। নেক্সট দেখো রেশমের কেন্দ্রে, আচ্ছা রেশম তোমরা জানো একটা রেশম হচ্ছে একটা তন্তু, ঠিক আছে, বা ফাইবার, যেটা থেকে আমরা দামি মানে তোমার বস্ত্র তৈরি করি। তো সেক্ষেত্রে এই রেশমের কেন্দ্রে থাকে সেরিসিন, বাইরে থাকে ফাইব্রোইন। কেন্দ্রে থাকবে ফাইব্রোইন, বাইরে থাকবে সেরিসিন। ফাইব্রোইন ও সেরিসিন মিশ্রিত অবস্থায় থাকে। অপশান ডি সেরিসিন ও ফাইব্রোইন পর্যায়ক্রমে থাকে। তো আমরা যদি একটা রেশম তন্তু নিয়ে স্টাডি করি বা অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে কেন্দ্রে ফাইব্রোইন থাকবে এবং বাইরে তাকে ঘিরে সেরিসিন প্রোটিন থাকবে। ঠিক আছে, এই ফাইব্রোইন এবং সেরিসিন প্রোটিন যেগুলো কম্বাইনলি রেশম তৈরি করে, তো কেন্দ্রে তো থাকবে বা সেন্টার পোর্শনে থাকবে ফাইব্রোইন এবং বাইরে থাকবে সেরিসিন। এখানে উত্তর হয়ে যাবে কি অপশান ডি। কোশ্চেন নম্বর 13, নিম্নলিখিত কোন হরমোন কার্যের জোটটি সঠিক নয়? ঠিক আছে, অর্থাৎ কয়েকটা হরমোনের নাম দেওয়া রয়েছে, সেগুলোর নামের সঙ্গে তার ফাংশন বা কার্য দেখবো যে কোনটা সঠিক নয়। আচ্ছা, আমাদেরকে সঠিক নয় কোনটা নির্বাচন করতে হবে, ভালো করে দেখে নাও। তো এখানে দেখো অক্সিটোসিন শিশুর জন্মের সময় জরায়ু সংকোচনে সাহায্য করে। অপশান বি ইনসুলিন যকৃতে গ্লুকোজের ভাঙনে সাহায্য করে। এডিনোকোর্টিকোট্রপিক হরমোন যেটা এসিটিএইচ এডিনাল কোর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েডের ক্ষরণে সাহায্য করে। থাইরক্সিন বিপাকীয় ক্রিয়ার সাহায্য করে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে কোনটা সঠিক নয় সেটা নির্বাচন করতে হবে। তোমরা একটু অপশান বি এর দিকে দেখো। তোমরা ইনসুলিন নাম শুনেছো, ইনসুলিন, এই ইনসুলিন তোমরা জানো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে খরিত হয়। এবং এই ইনসুলিনের কাজ হচ্ছে কি, দেখো ব্লাডের যদি গ্লুকোজ থাকে তাহলে তাকে কি করবে, গ্লাইকোজেনে কনভার্ট করবে। এই গ্লাইকোজেনটাকে লিভার আর মাসেলের মধ্যে, লিভার আর মাসেল, ওকে, স্টোর করা। তো সেক্ষেত্রে দেখো তাহলে ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে কমায়, কারণ গ্লাইকোজেনে কনভার্ট করাতে গ্লাইকোজেন বাড়ছে। কিন্তু এখানে বলছে দেখো যকৃতের গ্লাইকোজেনের ভাঙন ঘটায়, যেটা কার কার কাজ না, এটা হচ্ছে কি আমরা গ্লুকাগনের কাজ বলি। তো সেক্ষেত্রে অবভিয়াসলি অপশান বিটা সঠিক নয়, এই জন্য আমরা অপশান বি এখানে সঠিক অ্যান্সার করে নেব। তো এই ধরনের তোমরা আরও বেশি এমসিকিউ প্র্যাকটিস পাবে, তার সঙ্গে থিওরি ক্লাসও তোমরা পাবে। অবভিয়াসলি আমাদের এই প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সঙ্গে তোমরা এই
শেয়ার করো, যত বেশি ভিউ হবে আমাদের মোটিভেট আরো বাড়বে। তো সেক্ষেত্রে তোমাদের সামনে আরো অনেক আমরা এমসিকিউ নিয়ে আসবো। চলো, তো নেক্সট কোশ্চেন দেখো এখানে, আহ, নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? অপশান এ হাইপার কর্টিসলিজম, কুসিং বর্ণিত ব্যাধি। অপশান বি হাইপার থাইরয়েডিজম, যেটা এক্সোথেলমিক গোইটার। অপশান সি হাইপোকোর্টিসলিজম, ক্রেটিনিজম। অপশান ডি হাইপোথাইরয়েডিজম মিক্সিডিমা। তো এখানে আমরা যে অপশানগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে কোনটা সঠিক নয়, সেই সঠিক নয় অপশানটিকে আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো সেক্ষেত্রে দেখো, তোমরা ভালো করেই জানো যে যেমন ভাবে হরমোনের ঘাটতিজনিত ডিজিজ হয়, ঠিক একইভাবে হরমোনের আধিক্য হয়ে গেলে, অর্থাৎ পরিমাণে বেশি হয়ে গেলে, তো সেক্ষেত্রেও আমরা বিভিন্ন রকম ডিজিজ দেখতে পাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি হাইপার কোর্টিসলিজমের জন্য ক্রিটিনিজম হয়, হাইপো নয়, হাইপো মানে কম। তো এই জন্য এটাই সঠিক নয়। বাকিগুলো যেগুলো রয়েছে, হাইপার কোর্টিসলিজম কিশোরগণিত রোগ, হাইপার থাইরয়েডিজম হলে এক্সোথেলমিক গোইটার, এবং হাইপো থাইরয়েডিজম জন্য মিক্সিডিমা, এগুলো হচ্ছে সঠিক রয়েছে। কিন্তু এখানে হাইপোর বদলে হাইপার হলে এখানে সঠিক উত্তর হয়ে যেত। তো সেই জন্য এখানে যেহেতু সঠিক নয় বলেছে, তাহলে এখানে হাইপো দেওয়া রয়েছে। তো এই জন্য আমরা অপশান সিটাকে সঠিক বলে অ্যান্সার করে আসবো। কোশ্চেন নাম্বার 15, দেখো সি3 চক্রে এক অণু CO2 সংবর্ধন করতে কত অণু এটিপি এবং NADH2 প্রয়োজন হয়? তো তোমরা জানো যে আমরা যখন সালোক সংশ্লেষের বিক্রিয়াটা করাই, তাহলে সেখানে আমরা 6CO2 প্লাস 12H2O লিখি। দিয়ে তারপর আমরা কি করি না, C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। তো দেখো এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগছে, কিন্তু এখানে বলছে দেখো C3 সাইকেলে এক অণু CO2 সংবর্ধন করতে কত অণু এটিপি আর NADPH2 লাগে। তো তোমরা একটু যদি পুরো কেলভিন সাইকেলের এটিপির হিসাবটা দেখে নাও, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। 6CO2-র জন্য দেখো 18টা এটিপি লাগছে এবং 12টা হচ্ছে তোমার NADH2 লাগছে। তো এখানে বলছে দেখো একটা CO2, তাহলে 6টা CO2-র জন্য যদি 18টা এটিপি এবং 12টা হচ্ছে তোমার NADH2 লাগে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখানে 6 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কত হবে তোমার, 18কে আমরা 6 দিয়ে ডিভাইড করে দিলে 3 এটিপি লাগবে। আর এখানে 12/6 যদি করে দিই 2 NADPH2 লাগবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, তাই না? 3টে এটিপি লাগবে এবং 2টো NADH2 লাগবে প্রতি অণু CO2 সংবর্ধন করার জন্য। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। কোশ্চেন নাম্বার 16, ভারতীয় প্রত্ন উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? অপশান এ অমিয় কুমার ঘোষ, অপশান বি বীরবর সাহানি, অপশান সি A.K. বিশ্বাস, অপশান ডি কে মেহতা। তো এখানে আমরা সঠিক অ্যান্সার করে আসবো অপশান বি বীরবল সাহানি। পরের কোশ্চেন দেখো, স্নায়ুতন্তু রিপোলারাইজেশনের সময় কোন পদ্ধতিটি ঘটে? তো দেখো স্নায়ুতন্তুর যখন রিপোলারাইজেশন ঘটে তখন আমরা কি দেখতে পাই না, তার আগে আমরা একটু ফ্লোচার্ট দেখে নিই। এখানে যখন পোলারাইজ কন্ডিশনে থাকে, ওকে, তখন রেস্টিং নিউরনের ক্ষেত্রে দেখো বাইরে থাকবে পজিটিভ চার্জ এবং মেমব্রেনের ভেতরে থাকবে যেটা হচ্ছে কি নেগেটিভ চার্জ। এবার যখন হচ্ছে কি এখানে কোনো ইম্পালস এখানে কাজ করে, তখন আমরা কি দেখতে পাই না, সোডিয়াম মুভ করবে ইনসাইডের দিকে, ভেতরের দিকে সোডিয়ামগুলো ভেতরের দিকে প্রবেশ করবে। এবং পরবর্তীকালে দেখো যখন আবার এটা রিপোলারাইজড হবে, আবার পুনরায় কি হচ্ছে দেখো রেস্টিং কন্ডিশনে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি, তাহলে অ্যাকচুয়ালি স্নায়ুতন্তুর 3টি কন্ডিশন থাকে। একটা হচ্ছে কি পোলারাইজড, একটা হবে ডিপোলারাইজড এবং এটা রিপোলারাইজড। তো এখানে আমাদের বলা রয়েছে কি রিপোলারাইজ কন্ডিশন। রিপোলারাইজ কন্ডিশনে তাহলে কোনটা হবে, যখন আবার পুনরায় হচ্ছে কি প্রাইমারি অবস্থায় ফিরে যাবে। তো সেক্ষেত্রে দেখো রিপোলারাইজ কন্ডিশনে আমাদের সোডিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায়। সোডিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাবে কেন, যেহেতু আবার সোডিয়াম ভেতরের দিকে প্রবেশ করবে না। তার পাশাপাশি দেখো তখন কি হবে, মুক্ত K+ চ্যানেল ওপেন হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ সোডিয়াম চ্যানেল তার গেটটাকে বন্ধ করে দিবে। ঠিক আছে, কখন না রিপোলারাইজ হওয়ার সময়। রিপোলারাইজ হওয়ার সময় সোডিয়াম দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে। আর তোমার যেটা সোডিয়ামের চ্যানেলটা হচ্ছে তোমার বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাচ্ছে এখানে। আর তার পাশাপাশি দেখো পটাশিয়াম যেটা চ্যানেল সেটা হচ্ছে মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখানে গেটটা বন্ধ হয়ে যাবে, পটাশিয়ামের জন্য চ্যানেলটা ওপেন হয়ে যাবে। কখন না রিপোলারাইজের সময়, যেহেতু আমাদের এখানে রিপোলারাইজ কন্ডিশন বলছে।
তাহলে আমরা অপশান 2 আর 4 কম্বাইনলি অপশান ডিতে দেখতে পাচ্ছি, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আমি এই টপিকটার উপরে আলাদা একটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব, সেক্ষেত্রে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে যে পোলারাইজড, রিপোলারাইজ বা ডিপোলারাইজ কন্ডিশনে কি ঘটে, তার জন্য একটা আলাদা ভিডিও করা দরকার রয়েছে। তো সেক্ষেত্রে, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, আমরা তোমাদের হচ্ছে কি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। এবার দেখো কোশ্চেন নাম্বার 18, সঠিক জোটটি শনাক্ত করো। দেখো থার্মো রেগুলেটরি কেন্দ্র সেরেবেলাম, শ্বসন কেন্দ্র হাইপোথ্যালামাস, কার্ডিয়াক কেন্দ্র মেডুলা অবলঙ্গাটা, ক্ষুধা অলফ্যাক্টরি লোব। তো এই চারটি অপশানের মধ্যে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে কোনটা সঠিক বলেছে। থার্মোলেগুলারি কেন্দ্র আমরা সেরিবেলামকে বলবো না, হাইপোথ্যালামাসকে বলা হয়, তাপ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যেহেতু। শ্বসন কেন্দ্র হাইপোথ্যালামাস নয়। কার্ডিয়াক কেন্দ্র হচ্ছে কি তোমার মেডুলা অবলঙ্গাটা, এটা আমরা বলতে পারি সঠিক রয়েছে এখানে। কার্ডিয়াক কেন্দ্র হিসাবে মেডুলা অবলঙ্গাটা কাজ করে, ক্ষুধা অলফ্যাক্টরি লোব হয় না। তো সেক্ষেত্রে এখানে আমরা সঠিক অপশান করে আসবো কার্ডিয়াক কেন্দ্র মেডুলা অবলঙ্গাটা। কিস্টোন স্পিসিস, কোশ্চেন নাম্বার 19। তো তোমরা জানো কিস্টোন স্পিসিস হচ্ছে কি সেই ধরনের স্পিসিস যে স্পিসিস একটি বাস্তুতন্ত্রে উপস্থিত থাকলে তার যদি বিলুপ্তি ঘটন ঘটে, তাহলে সেক্ষেত্রে অন্য প্রজাতিরও বিলুপ্তি ঘটার সম্ভাবনা দেখতে পাই। তো সেক্ষেত্রে দেখো এখানে অপশান সি এর সঙ্গে দেখো যে একটি নির্দিষ্ট স্থানের যে প্রজাতি অন্য প্রজাতিগুলিকে বাঁচতে সাহায্য করে, কারণ ওই প্রজাতি নিজে যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্য প্রজাতিও ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আমরা অপশান সিটাকেই করে আসবো। কোশ্চেন নম্বর 20, গেস্টুলা প্রক্রিয়ায় কোনটি সঠিক নয়। তো দেখো গেস্টুলা প্রক্রিয়াতে, গেস্টুলেশন আমরা জানি যে যখন হচ্ছে কি তোমার জাইগোট তৈরি হয়, জাইগোটের কি হয় বলো দেখি, জাইগোটের ক্লিভেজ হয়, ক্লিভেজ। এবারে যখন ক্লিভেজ হয়, ক্লিভেজের পরে আমরা কি দেখতে পাই না, সেখানে প্রথমে মরুলা, তারপর হচ্ছে কি ব্লাস্টুলা, ব্লাস্টুলার পরে হচ্ছে কি আমরা কি দেখতে পাবো, গেস্টুলা। তো এই গেস্টুলা দশায় কি হবে না, আমরা দেখতে পাই যে তারপর তিনটে লেয়ার তৈরি হয়, অ্যাক্টোডাম, অ্যাক্টোডাম, মেসোডাম, আর হচ্ছে দেখো এন্ডোডাম। তো এই তিনটে যে সেলের লেয়ার তৈরি হয়, তারপর আমরা দেখতে পাই যে সেখানে ভ্রূণ তৈরি হচ্ছে বা এমব্রায়ো তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে বিচলন এবং কোষের পুনর্বিন্যাস তো অবভিয়াসলি ঘটবে, মিওটিক কোষ বিভাজন সেখানে কিন্তু ঘটে না, মাইটোসিস ঘটে। তাহলে অপশান বি এরটাকে আমরা বাদ দিব। তিনটি প্রজনন স্তর তৈরি হয় যে বললাম, অ্যাক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম, আর আর্কেন্ড্রন গঠিত হচ্ছে, তাহলে অপশান বি কিন্তু ঘটে না। তো সেক্ষেত্রে আমরা অপশান বিটাকেই সঠিক করে আসবো। কোশ্চেন নাম্বার 21, সঙ্গী কোষ থাকে। তো সঙ্গী কোষ মূলত হচ্ছে দেখো মানে ক্যাম্পেনিয়ান যে সেল, এটা হচ্ছে ফ্লোয়েম সেলের একটা পার্ট বা ফ্লোয়েম কোষের একটা পার্ট। তো সেক্ষেত্রে এই সঙ্গী কোষটা মূলত আমরা গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ফ্লোয়েমের মধ্যে দেখতে পাই। বাকি দেখো টেরিডোফাইট বা ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র আমরা গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। তো দেখো এই ধরনের ভিডিও আমরা আরো প্রোভাইড করব তোমাদের সঙ্গে। তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে দাও। কারণ এই ধরনের ভিডিওগুলো আমরা প্রথমেই আমাদের টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে থাকি। আর যারা কোচিং নিতে ইন্টারেস্টেড আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দেখো ফোন কল নাম্বার এটা রয়েছে, তোমরা অবভিয়াসলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।